সূর্য উঠলেই সুবর্ণপুর রাজ্য ঝলমল করে উঠত। প্রাসাদের সোনালি চূড়া, বাজারের কোলাহল, পাখির ডাক, সব মিলিয়ে এই রাজ্য ছিল সুখে ভরা। এই রাজ্যের রাজা ছিলেন মহারাজ অরিন্দ। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও প্রজাদের কাছে পিতার মতো। তার একমাত্র পুত্র রাজকুমার নিলয়। হঠাৎ এই সুখের রাজ্যে ঘোর অন্ধকার নেমে আসে। রাজা এক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। রাজকুমার, আমি মনে হয় আর বাঁচব না। আমার কিছু হয়ে গেলে তুমি প্রজাদের খেয়াল রাখবে আর সৎ পথে থাকবে। পিতাজি, আপনি এমন কথা বলবেন না। দেখবেন সৃষ্টিকর্তা সবকিছু ঠিক করে দেবে। রাজবৈদ্য, আপনি বলুন পিতাজির কি হয়েছে? রাজকুমার মহারাজের শরীরে এক অশুভ ছায়া ভর করেছে। এই অশুভ ছায়া প্রতি 100 বছর পর পর এই পৃথিবীতে আসে, আর এই ছায়া যার ওপর একবার পড়ে তার মরণ নিশ্চিত। সে কি রাজবৈদ্য? মহারাজকে বাঁচানোর কি কোনো উপায় নেই? মহারানী, একটি মাত্র উপায় আছে, তা যে বড়ই কঠিন। যত কঠিনই হোক না কেন, আপনি শুধু উপায়টা বলুন। মহারাজের প্রাণ বাঁচাতে হলে জীবন হীরা নামের এক পাথর স্পর্শ করাতে হবে। এই পাথর আছে লুকোনো পাহাড়ের অন্ধকার গুহায়। সেখানে যেতে হলে আপনাকে ভয়ানক ও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। যত কঠিন পরীক্ষা হোক না কেন, আমি আমার পিতাকে যে কোনো উপায়ে বাঁচাতে চাই। আপনি আমাকে বলুন, সেই লুকানো পাহাড় কোথায় আছে? এই পাহাড়ে লুকোনো আছে এক সুরক্ষিত স্থানে, যা মন্ত্রশক্তি দ্বারা আবদ্ধ আছে। আর সেই জায়গাটা আপনার নিজেকেই খুঁজে বের করতে হবে। আর আগামী 3 দিনের মধ্যে যদি সেই পাথর মহারাজের শরীরে স্পর্শ করতে না পারেন, তাহলে মহারাজকে আর বাঁচানো যাবে না। মনে রাখবেন, এই পথ কিন্তু বড়ই কঠিন। ঠিক আছে, যত কঠিনই হোক না কেন, আমি সেই পাথর এনে পিতাজির প্রাণ বাঁচাবো। কিন্তু রাজকুমার, তোমার যদি কিছু হয়ে যায়? হে রাজকুমার, রানী ঠিক বলেছে। আমার বয়স হয়েছে, আমি আর কদিন বাঁচব। তার থেকে তুমি রাজ সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে। না পিতাজি, আমি আপনাকে এভাবে অসুস্থ অবস্থায় রেখে রাজ সিংহাসনে বসতে পারবো না। যত যাই হোক না কেন, আমি আপনাকে সুস্থ করবই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। বেশ, যাও, আমাদের দোয়া সব সময় তোমার সাথেই থাকবে। এরপর রাজকুমার সেই পাথরের সন্ধানে বেরিয়ে পড়ল। আর প্রজারা সব বলাবলি করতে লাগলো। মহেশ কাকা, শুনেছ নাকি মহারাজ নাকি মরণ ব্যাধিতে আক্রান্ত? হ্যাঁ রে, আমিও তো তাই শুনলাম। মহারাজ আমাদের পিতার মতো ভালোবাসতেন, তার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? শুনলাম রাজকুমার নাকি মহারাজকে বাঁচানোর জন্য জীবন হীরা নামে এক পাথর আনতে বেরিয়েছেন। আর সেই পাথর আনা নাকি বড়ই কঠিন। রাজকুমারের প্রাণও যেতে পারে। না না, দেখবে রাজকুমার ঠিক সেই পাথর এনে মহারাজকে বাঁচাবেন। আমাদের রাজকুমার যেমন সৎ ও সাহসী, ঠিক তেমনি জ্ঞানী। এই যে বাবা, কে তুমি আর কোথায় যাবে? আমি সুবর্ণপুরের রাজ্যের রাজকুমার, লুকানো পাহাড়ের সন্ধানে বেরিয়েছি। তুমি আমাকে সাহায্য করো। আমি 2 দিন ধরে না খাওয়া খুবই দুর্বল হয়ে পড়েছি। তুমি আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও। কিন্তু বুড়িমা, আমার হাতে যে সময় নেই। 3 দিনের মধ্যেই লুকোনো পাহাড় খুঁজে বের করতে হবে। রাজকুমার, এখান থেকে আমার বাড়ি 1 দিনের পথ। এরপরেও তোমার হাতে 2 দিন সময় থাকবে।
তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে হয়তো আমি আর বাড়িতে ফিরতে পারবো না। বুড়ির মুখে এমন কথা শুনে রাজকুমারের মনে অনেক দয়া হলো। আচ্ছা বুড়িমা, আসুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরেই লুকোনো পাহাড়ের সন্ধানে বেরিয়ে যাব। এরপর রাজকুমার সেই বুড়িকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। তার হাতে আর 2 দিন সময় থাকে। রাজকুমার, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমিও তোমাকে একটা কথা বলি। তুমি যে লুকোনো পাহাড়ের সন্ধানে বেরিয়েছো, সেই পথ তোমাকে একটি মাত্র লোক দেখাতে পারে। তুমি তাকে পাবে দক্ষিণের গহীন জঙ্গলে একটি কুঁড়ে ঘরে। বুড়িমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে রাজকুমার দক্ষিণের সেই গহীন জঙ্গলের দিকে রওনা হলো। এ কি রাজবৈদ্য, মহারাজ যে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। মহারানী, মহারাজের হাতে আর 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যে যদি রাজকুমার জীবন হীরা পাথর না আনতে পারেন, তাহলে যে আর মহারাজকে বাঁচানো যাবে না। এইদিকে রাজকুমার সেই কুঁড়ে ঘরের কাছে চলে আসলো। আরে, ওই তো বুড়িমা যে ঘরের কথা বলেছিলেন, সেই ঘর তো এটাই। কিন্তু এখানে যে কেউ নেই। যাই যাই দেখি, ভেতরে যাই। রাজকুমার, এসো এসো, আমি জানতাম তুমি আসবে। আরে, আপনি কি করে জানলেন আমি রাজকুমার? আর আমি আসব সেটাই বা কিভাবে জানেন? আমি সবই জানি, আর তুমি কি উদ্দেশ্যে এসেছো তাও জানি। কিন্তু তুমি যে লুকানো পাহাড়ের সন্ধানে এসেছো, সেটা তো সহজ পথ নয়। যারা সেখানে গিয়েছে কেউ আর ফিরে আসেনি। যত কঠিনই পথ হোক না কেন, আমাকে সেখানে যেতেই হবে। শোনো তাহলে, তুমি পশ্চিমের গহীন জঙ্গল ধরে যেতে থাকবে। যখন তুমি জঙ্গলের গহীনে চলে যাবে, তখন গাছের রাজা তোমার পথ আটকাবে। যদি তুমি তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তবে তুমি সামনের পথ খুঁজে পাবে। কিন্তু মনে রেখো, যদি তুমি তার প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তুমি সেই গহীন জঙ্গলে হারিয়ে যাবে আর কখনো ফিরে আসতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। এই বলে রাজকুমার সামনের পথে অগ্রসর হল। কে তুমি যুবক? এই ভয়ানক জঙ্গলে তুমি কেন এসেছো? আমি লুকানো পাহাড়ের সন্ধানে এসেছি। আমি লুকোনো পাহাড়ের রক্ষক। তুমি যদি এই পাহাড়ের সন্ধান পেতে চাও, তাহলে আমার 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুমি উত্তর দিতে পারো, তবে এই পথ তোমার জন্য খুলে দেওয়া হবে। আর যদি উত্তর দিতে না পারো, তবে এই গহীন জঙ্গলে তুমি হারিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আপনি আমাকে প্রশ্ন করুন। বলো তো, কোন জিনিসটা চোখে দেখা যায় না কিন্তু সবাই খুঁজে বেড়ায়? সুখ। সুখ চোখে দেখা যায় না, কিন্তু সবাই সুখই খুঁজে বেড়ায়। তুমি সত্য বলেছ। তুমি যদি আরেকটি প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলেই তুমি সামনে যেতে পারবে। ঠিক আছে, তুমি প্রশ্ন করো। বলো তো, কোন আয়না শুধু সাহসীদের মুখ দেখায়? মানুষের বিবেক। উত্তর দেওয়ার সাথে সাথে সামনের পথ খুলে যায়। এরপর গাছ বলে,
তুমি 2 পরীক্ষাতে জয়ী হয়েছ, তাই তোমার জন্য পথ খুলে দেওয়া হয়েছে। তুমি পথ ধরে জঙ্গলের গহীনে গেলে একটি ঝিল দেখতে পাবে। সেখানে তোমার সাথে এক জলপরীর দেখা হবে। সেই তোমাকে সামনের পথ দেখাবে। কিন্তু মনে রেখো, তুমি যদি তার প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তোমার জন্য ঘোর বিপদ চলে আসবে। এরপর রাজকুমার সেই পথ ধরে চলতে লাগলো এবং সে সেই ঝিলের সামনে পৌঁছে গেল। কে তুমি? এখানে কেন এসেছো? আমি সুবর্ণপুর রাজ্যের রাজকুমার। আমার পিতা মরণ ব্যাধিতে আক্রান্ত, তাই আমি জীবনহীরা পাথরের খোঁজে লুকোনো পাহাড়ের সন্ধানে এসেছি। আমি লুকানো পাহাড়ের রক্ষক। তুমি যদি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারো, তবে তুমি লুকোনো পাহাড়ের সন্ধান পাবে। আর যদি উত্তর দিতে না পারো, তাহলে এই ঝিলের মধ্যে তোমাকে চিরকাল বন্দি থাকতে হবে। আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। পিতাকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। বেশ, বলো তো, কোন জিনিসটা নিজে হাঁটে না কিন্তু মানুষকে দূরে নিয়ে যায়? স্বপ্ন। স্বপ্নের পা নেই, তবুও মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। বাহ, খুবই সুন্দর। এবার তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে হবে। বলো তো, কোন জিনিসটা চোখে দেখা যায় না কিন্তু ওজন সবচেয়ে বেশি? দায়িত্ব। দায়িত্ব জিনিসটা চোখে দেখা যায় না, কিন্তু এর ওজন সবচাইতে বেশি। বাহ রাজকুমার, তুমি সত্যিই জ্ঞানী। এবার তোমার শেষ প্রশ্ন। যদি তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলেই তুমি লুকোনো পাহাড়ের সন্ধান পাবে। বলো তো, সত্য বললে যদি রাজ্যেতে অশান্তি হয় আর মিথ্যে বললে শান্তি থাকে, তুমি কোনটা বেছে নেবে? আমি সত্যকেই বেছে নেব। মিথ্যার শান্তি অল্প সময়ের জন্য। সত্য কখনো কখনো কষ্ট দিলেও ভবিষ্যৎকে শক্ত করে। রাজা যদি সত্য থেকে সরে যায়, তবে রাজ্যও একদিন সত্য থেকে সরে যায়। রাজকুমার, আমি তোমার উত্তরে সন্তুষ্ট। তুমি এখান থেকে 10 ক্রোশ সামনে যাও, সেখানেই তুমি ঘুমন্ত পাহাড় পেয়ে যাবে। তুমি তোমার হাত সামনের দিকে বাড়াও। দেখো, আমি তোমাকে একটি জ্বলন্ত পাথর দিয়েছি। এই পাথর নিয়ে তুমি অন্ধকার গুহায় রাখবে। তাহলে গুহাটা আলোতে পরিপূর্ণ হয়ে যাবে আর তুমি সেই জীবন হীরা পাথর পেয়ে যাবে। এই কথা শুনে রাজকুমার সামনের পথে চলতে লাগলো এবং শেষে অন্ধকার গুহার সন্ধান পেয়ে গেল। আরে, এই তো সেই গুহা। এটার কথাই তো জলপরি বলেছিল। যাই, দেখি, ভেতরে যাই। আরে, এখানে তো প্রচন্ড অন্ধকার। এই অন্ধকারে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই বলে সে পরীর দেওয়া সেই পাথরটি বের করে অন্ধকার গুহায় রাখল। নিমেষেই অন্ধকার দূর হয়ে গেল আর রাজকুমার সেই জীবন হীরার পাথর দেখতে পেল। সে সেই পাথরটি নিয়ে রাজপ্রাসাদে রওনা হলো। মহারানী, সময় যে ফুরিয়ে যাচ্ছে, আর কিছু সময়ের মধ্যে যদি রাজকুমার পাথর নিয়ে ফিরে না আসে, তাহলে যে ঘোর বিপদ হয়ে যাবে। রাজবৈদ্য, কিছুই হবে না, আমি চলে এসেছি। রাজকুমার, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। রাজকুমার, আমরা তোমার জন্য খুবই দুশ্চিন্তায় ছিলাম। পিতাজি, আমি একদম ঠিক আছি। দেখবেন, ওপরওয়ালার রহমতে আপনি একদম ঠিক হয়ে যাবেন।
এরপর সেই পাথর মহারাজের শরীরে স্পর্শ করা হলো। মহারাজ পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। পুরো রাজ্যবাসী রাজাকে সুস্থ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। পুরো রাজ্য সুখ শান্তিতে ভরে গেল।